সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর যারা বলছি, আমি ঠাকুর বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করে আমার ভিডিওটা শুরু করলাম। আমার ব্লগটা আমি শুরু করলাম। আর যথারীতি রান্নাঘর থেকেই করলাম। তোমার ভাত হয়ে গেছে, আলু, ঢেঁড়স, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে এরকম করি। আমরা ভাজাটা খেতে ভালোবাসি। ওরা টিফিনে ভাত খাবে, ভাত টিফিন বলো আর যাই বলো। ছেলে একবার খেয়ে দোকানে চলে যায়, সে রাত্রে খায়, সন্ধ্যাবেলা টিফিন কিনে খায় বাবা, থেকে কোনো সময় দিই। আর ওর বাবাই খাবে। তো ভাত হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে। এবার চিংড়ি মনে হয় শুক্রবার দিন করেছিলাম আলু পটল চিংড়ি দিয়ে। তো কতগুলো চিংড়ি মাছ রেখেও দিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে রান্না করে নিচ্ছি। সেই আলু পটল চিংড়ির রান্না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। একই জিনিস কি বারবার শেয়ার করবো। তো বসানো হয়ে গেছে, একবার পরে দেখাবো হ্যাঁ কেমন হয়েছে। রান্না অসম্ভব ভালো করি, জানো তো, যে কোনো কাজ অসম্ভব ভালো করি, মানে তোমাদের বলে বুঝাতে পারবো না। রান্নার হাতটা আগাগোড়াই ভালো। বাপের বাড়িতে একটা বিন্দু কিচ্ছু হাতাখুতি নেড়ে দেখিনি। শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি দেখে দেখে, মায়ের দেখে দেখে, ছোটোর থেকে আমার মা খুব ভালো রাখতে না, শাশুড়ি মেয়েও ভালো রাখতে। তো এনাদের দেখে দেখে আমি রান্না বান্না শিখেছি। তারপরে একখানি রান্নার বই পুস্তক কিনেছিলাম, আটকে যাচ্ছে, ভারী ব্যাপার। তো সেই পুস্তক পড়ে পড়ে আমি একদম পারদর্শী হয়ে গেছি। তারপরে ইউটিউব চ্যানেল যখন দেখতে শিখলাম, সেখানে দেখে দেখে, আর প্রথম আমি ইউটিউব চ্যানেল কারটা দেখি, তোমরা বললে অবাক হবে, কুসুমিকটা দেখি। কারণ কুসুমিও রান্না বান্নায় অসম্ভব পারদর্শী এবং ও অনেক প্রাইজও পেয়েছে অনেক জায়গা থেকে। সত্যিও রান্না বান্না খুব ভালো করে। ওর হাজব্যান্ডের নাম নারকু এবং ছেলের নাম শোভন। শোভনা এখন অনেক বড় হয়ে গেছে। কুসুমির ইউটিউব চ্যানেল প্রথম আমি দেখি এবং তারপর থেকে আমার মনে হয় যে বাহ, কি সুন্দর রান্না করেন। আমি ওর থেকে রান্না শিখেছিলাম, অনেক রান্না। তারপর তো তৈরি পাকশালা আছে, অতদূর রান্নাঘর আছে এখন সবাই। সুতরাং আমাদের মতো যারা গৃহিণী, তাদের আর রান্নাবান্না শিখতে করতে অসুবিধা নেই। হাতের সামনে সব আছে, খুলে দেখো আর মতো সেইভাবেই সব করছি। এখন হয়ে গেলাম, বুড়ি হয়ে গেলাম, এখন আর খুব একটা শেখার দরকার নেই। তবু মানুষের তো শেখার শেষ নেই। যতদিন বেঁচে থাকবো শিক্ষা বাকি থেকেই যাবে। এই জীবনে পুরো শিক্ষা নিয়ে আমি উপরে যেতে পারবো না, বেশ কিছু শিক্ষা বাকি থেকে যাবে সব বিষয়ে। তো যতটুকু যা পারি তাই দিয়ে করছি। শেষে তোমাদের দেখাবো লোকটা কেমন হলো, কারণ রেসিপি আর কি দেখাবো, একই জিনিস। শুক্রবারে দেখিয়েছে এবং রবিবারে দেখালে তোমরাই ছিচি করবে, ঘেন্না পাবে না, ভালো লাগবে না তোমাদের। ওই জন্যই দেখালাম না, করে কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিই। আর যা দিয়েছি তোমরা তো জানোই, পেঁয়াজ, আদা, তারপরে আজকে একটু রসুন দিয়েছি, 2 কোয়া রসুন না সবাইকে ভালো লাগে না। তোমরা দেখবে পেঁয়াজ রসুন সব রান্নায় ভালো লাগে না। যেহেতু চিংড়ি মাছ আছে, পটল আছে, ওই জন্য একটুখানি এত ছোট্ট পেঁয়াজ আর 2 কোয়া মাত্র রসুন দিয়েছি টেস্ট আনার জন্য। কারণ এটাই তো দুবেলা, আর ওবেলা রুটি দিয়েও খাবো, ওই জন্য ভাতটা পাতলাই করবো। সেই কষা করবো না, ভালো লাগে না সবসময়। কষানো আমার কমপ্লিট। আর একটু তেলটা ছেড়ে দিই। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। পেঁয়াজ কষিয়ে তারপরে জল জলটা এদিকে গরম করতে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। বলের মুখে না 2খানা নেকড়া বেজে রাখি, কারণ এই জল থেকে তো আমার রান্নাবান্না করা আর এই জলই খাওয়ার জন্য কোনো তো জানোই। অ্যারো আছে, ওখানে পপেলো নিয়েছি, আগে অ্যাকোয়াগার্ড ছিল, এটা একটু ডিসকার্ড করছে দেখে, এখন আবার এটা নিলাম।
রান্নার জন্য আমি ওখানে ডবল সাদা ধুতি কিনে, এটা দেবো না কেউ পরা, কেনা একটা কেনাই আছে, ছোট্ট ছোট্ট ধুতিগুলো পাওয়া যায় না কিনতে, সেই ধুতিগুলো কিনে আমি খাবার জলে ওইখানে মানে একসাথে ডবল করে দিই। আবার খাবার জলে ওই আড়াতেও আমার দেওয়া আছে, ওখানে পিউরিফাই করে বেরোচ্ছে, তবুও আমি ন্যাকড়া দিয়ে রাখি, মানে এরকম ধুতি ছেঁড়া ডবল করে রেগুলার ধুই, রেগুলার দিই। এইগুলো আমার একটু বাই আছে। সবাইকে দেখছি জল নিয়ে নিচ্ছে আড়ত থেকে খাচ্ছে বা কলের মুখ থেকে করে খাচ্ছে, পারি না, কোনোদিন পারবো না। আমি প্রোটেকশানের পর প্রোটেকশান দিয়ে বেরো থাকবো। আর অনেকদিন না ছাদের ট্যাঙ্ক, তারপরে নিচে রিজার্ভার, এগুলো পরিষ্কার করানো হয়নি। ছেলেটাকে ডাকবো, এই পুজোর আগে আবার সব পরিষ্কার করিয়ে নেবো। ছেড়ে দিয়েছে বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটা চিংড়ি মাছ পড়ে গেছিল, দিয়ে দিলাম। গেছিল বললাম, দেখলে পড়ে গেছে বললাম না, গেছিল। কতখানি শুদ্ধ ভাষা দিলাম দেখো মধ্যে মধ্যে, একটু একটু খেয়াল করো আমার ভিডিওগুলো। হ্যাঁ, স্কিপ করে চলে যাবো না কিন্তু। একটু করে শুধু মিষ্টি দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। মসকিটো নেটগুলো না তুলে রাখি রান্নার সময়, চিমনি চলে তাও নেটগুলো সরিয়ে দিই। যতই বলো চিমনি থাক যায়, তা তেল কিন্তু একটা ভয় হয়, ওই জন্য ওই নেটগুলো সব সারা বাড়ি নেটগুলো তোলা। আর এক চামচটা না চিনিতে ভর্তি, আজকে যখন পরিষ্কার করি, রোজ করি এতেও করে যায়। এক চামচের চিনি হয়নি, হাফ চামচ চিনি মতন দিয়ে দিলাম। পরিষ্কার করবো, একটু সময় নিয়ে এটাকে ছেড়বো। চামচ এই তরকারিতে চাপা দিয়ে চামচটা পরিষ্কার করে, এই যদি রেখে দিই না থেকেই যাবে, আর এরপরে মনে থাকবে না। যেন এখনই মনে পড়েছে, এখনই করবো। পাতা ছিল, সেটাকে ভিজিয়ে রাখি, মাছের ঝালটা আছে ওগুলো দিয়ে দেবো। পরিষ্কার ঝকঝকে তকতকে। কোনো কাজ দেখবে যখন মনে পড়বে না, মানে সম্ভব হলে, ধরো আমার 4টের সময় যদি কিছু মনে পড়ে, তখন তার করা সম্ভব না। সকাল থেকে মানুষ করে, তখন চান টান খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু রেস্ট নেয়। সে কেউ ঘুমলে ঘুমাবে, শুলে শোবে, বসলে বসবে, টিভি দেখলে দেখবে, যার যার তার রেস্টের জায়গা। তখন কি আর কোনো কাজ মনে করলে করতে ইচ্ছা করে? এখন রানিং টাইম চলছে, এখন যে কাজটা যখনই মনে পড়বে না সঙ্গে সঙ্গে করে নেওয়া ভালো, তাতে কি হয় কাজটা হয়ে যায়। আর যদি মনে করি পরে করবো, তার আর পর নেই। একটা গান আছে না, হেমন্ত মুখার্জির আর গীতা দত্ত, মনে হয়, তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। সেই গানটার
লাইফে এক হয়ে যায়। তো চলো এটা হোক ততক্ষণে। আর মাছের ঝাল হবে, আর একটু কাউকে পোস্ত আছে, তোমাদের বললাম যে ভেন্ডি পোস্ত করেছি, সেইটা একটু আছে, হয়ে যাবে, এবারে উঠে যাবে। আর ভাজাটা দিয়ে সব টিফিন খেয়ে নেবো। আর দুইটা বড়া আছে, ডাল আছে, ওটাও গরম করে রাখবো, ব্যাস হয়ে যাবে। তাহলে এখনই বাসনটা একটু মেজে নিই। এবার একটু বসলাম, জানো তো রান্নাটা হচ্ছে যে আলু চিংড়ি পটলের ডালনাটা বসিয়ে এসে একটু গ্যাস কমিয়ে দিয়ে সেদ্ধ হোক ভালো করে। তো একটু বসলাম এই চেয়ারটা বসে। আমার হাজব্যান্ড মানে ছেলের বাবা চান করে, বাথরুমে নিয়ে চান করে, তারপরে তো রেগুলার ধোয়াই হচ্ছে, কোনো ব্যাপার না। তো আমি সেখানে, আর এটা দরজার কাছে থাকে তো বসতে বেশ ভালো লাগে, দরজাটা খোলা থাকে। আর এখন এই দরজায় নেট দিয়ে দিয়েছি। কি বলো তো, পুকুরের ধারে বাড়ি তো, বড় বড় বেজি আছে। বেজিগুলো কি করে, এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বেরিয়ে যায়। এটা ওদের শর্টকাট রাস্তা আমাদের বাড়িটা, ওই জন্যই। তারপরে একবার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ঘরটা না ছোট্ট ছিল, এইটুকুনি, ওই যে সেই হালখাতা করলে পাওয়া যায় না, সব ব্যবসায়ীরা এর দোকান মানে চারিদিক থেকে দেয়, তো হালখাতার যে সেটটা পুরো সেটা দিয়েছিল। ছোট্ট একটা ডাব, আমের পল্লব, এইটুকুনি একটা ঘট, যা যা থাকে একটা এইটুকুনি, কুলো, প্রদীপ, যা যা থাকে সবটা, ঠাকুরের পুজোর যা যা থাকে সেই সেটটা। তো আমি সেই ঘরটা পেতে ডাবটা দিয়ে ঘটের উপর রাখতাম। ডাবটা কোন সময় না ওই ঠাকুরের বৃহস্পতিবারে ঘট পরিষ্কার করতে গিয়ে ডাবটা কোথায় হারিয়ে ফেলেছি, আবার একটা ডাব কিনে নিতে হবে, ভালো লাগে। তো মায়ের ঘটের ডাবটা হারিয়ে গেছে, এবার কি করেছে, ছোট্ট ঘরটা দিয়ে আমি পুজো করতাম, আমার খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট জিনিসগুলো করতাম। ও মা, এখানে তখন নেট দেওয়া ছিল না, আর দেখি বেজি ঢুকে না, ওই গড়টা নিয়ে মায়ের সব গট ওলট পালট করে নিয়ে সোজা পুকুর ধারে, ভাগ্যিস নিয়ে অন্যদিকে চলে যায়নি, আমি খুঁজে পেয়েছি। গিয়ে দৌড়ে গিয়ে দেখি পুকুর ধারে ছোট্ট ঘট তো পড়ে আছে, আবার তুলে এনে সেই ঘরটা পাল্টে, যেটা আমার শাশুড়ি মা পুজো করতেন, একটা মিডিয়াম সাইজের, তোমরা দেখো যেটা সবসময় আছে সেটা বেশ ভারী। তারপরে দেখলাম না, ও ভারী হালকার কোনো ব্যাপার না, ইয়া বড় বড় বেজি, বোঝাতে পারছি তো। সেই জন্য আমরা এই দরজাগুলোই নেট দিয়ে দিলাম। আমার ছেলের জোর করলো বলেই হলো, না হলে ছেলের বাবা অত গুরুত্ব দিচ্ছিল না, এগুলো ছেলে জোর করলো যে বাবা নেট দেবো, না হলে ঠাকুরের একটা থালা তো নিয়ে চলেই গেছে, ওই ছোট্ট বলে নিয়ে চলে গেছে। সবসময় তো দরজাটা খোলা থাকলে খেয়াল থাকে না, তাই না? কাজ করি ওদিকে এদিকে, দরজাটা আটকে দিয়ে, চিটকিনে আটকে দিয়ে কাজ করি, কিন্তু এই নেটটা এই কারণেই দিতে বাধ্য হলাম। আর নেট দেওয়ার পরে সত্যি আমাদের খুব সুবিধা হয়েছে, দরজা খোলাও থাকছে, আর অর্ধেক নেট দিয়েছি, পুরোটা তো আর দেওয়ার প্রশ্ন আসে না, অর্ধেকটা নেট দিয়ে নিলাম, এটাও দিয়েছি, সামনের দরজাটাও দিয়ে নিয়েছি। কারণ এই দিক থেকে ঢুকে ওদিক দিয়ে যখন বেরোচ্ছে, ওদের শর্টকাট রাস্তা, তখন আর রাস্তাটা বন্ধ করতে হবে, সেই জন্যে ওদিকটাও দিয়ে নিলাম। তো এখন আমি একটুখানি বসলাম, তোমাদের বললাম যে একটু বসছি, এই ডান হাতটা না বড্ড ব্যথা করে, আর ড্রাইভারটা ওইখানটায় আছে। তো আমি ভাবলাম চলো একটু বসি, হাতেই ক্যামেরাটা নিয়ে একটু কথা বলি সবার সাথে। আর পুজো এসে যাচ্ছে তো, আজ থেকে চিন্তা করছি ঘর বাড়ি পরিষ্কার শুরু করবো গো, না হলে পেরে উঠবো না, একা মানুষ তো পেরে উঠবো না। ওদিকে দোকানটাও গোছাতে হবে, ওর বাবা গেছে দোকানে, দোকান খুলতে, এরপরে ছেলে যাবে, রান্না হয়ে মানে ওদের খাবার দেওয়ার মতন হয়ে গেছে। আর এই আলু পটলের চিংড়িটা ডালনাটা করব, আর মাছের ঝালটা করলে আজকে আমাদের রান্নাবান্না হয়ে যায়। আর একটু গতকালে পোস্ত আছে, শনিবারের একটু ডাল আছে, বললাম না এই আলু দিয়ে মুগ ডাল করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আর মটর ডালের বড়াটাও আছে, তো এই দিয়ে আমাদের হেসে খেলে হয়ে যাবে। আর আলু, ঢ্যাঁড়স, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে একটা ভাজা করে রেখেছি, ওইটা দিয়ে আমাদের টিফিন হয়ে যাবে, আজকের রান্না হয়ে যাবে। আবার চিলারটা একেবারে ফাঁকা, একেবারে ফাঁকা। ওর বাবাকে বললাম ছেলে ঢুকে গেলে তুমি বেলার দিকে একটু বাজার করে দিও, আজকেরটা তো হয়ে গেছে, হুড়োহুড়ির কিচ্ছু নেই, তোমাকেও হুড়োহুড়ি করতে হবে না, আমাকেও দরকার নেই। আগামীকাল ঘুম থেকে উঠে এই বেলায় বাজার আনলে সব গুছিয়ে রাখবো, ঘুম থেকে উঠে আর কোনো টেনশান থাকে না, কারণ বয়স তো হচ্ছে, ইয়াং ছেলে তো নয় যে দৌড়ে বাজারে যাবে, দৌড়ে দোকান খুলবে, তা তো নই আমরা। আমাদের একটু বুঝে সুঝে এইভাবে গুছিয়ে কাজ করলে আমাদের নিজেদেরই সুবিধা। সেই জন্যই বললাম ছেলে গেলে তুমি টিফিন খাবে, আর তারপরে তুমি ধীরে সুস্থে একটু বাজার করে দিও। আর ছেলেকেও বলছি তাড়াতাড়ি তৈরি হয়, তাড়াতাড়ি দোকানে ঢুকলে কি হয়,
অবশ্য ওর বাবা আসতে পারে, আর ওই খাবে দাবে যাবে, গিয়ে করতে করতে 11:30 বাজবে, তারপরেও আসে সেই রাত্রিবেলাতে। আমি 2 হাত খালি চেঞ্জ করছি। এই হাতে না এই লিগামেন্টে চিট ধরে গেছে, ঘর মুছতে গিয়েছিলাম, আর ওই ডান্ডা নিয়ে মুছতে যাচ্ছি মানে তাড়াহুড়ো করে, আর হরকে গিয়েছিলাম, আর হরকে আমি এই ডান হাতটা দিয়ে ভর দিয়েছিলাম, কট করে একটা আওয়াজ হলো, তখনই বুঝলাম আমার গেল। সেই মুহূর্তে খুবই কষ্ট হয়েছিল, ব্যথা হয়েছিল। তারপরে ডাক্তার দেখালাম, ডাক্তার যেরম বললো, এমনকি জেনিতে নার্সিংহোমও গিয়েছিলাম সঙ্গে সঙ্গে, সেই দিনেই 2টো ডাক্তার দেখিয়ে নিয়েছি। আর তারপরে জেনিতেও গিয়েছিলাম, আর একটা ডাক্তারও দেখেছি, হাড়ের ডাক্তার, সবাইকেই দেখানো হয়েছে, মেডিসিনের ডাক্তার, হাড়ের ডাক্তার, নার্সিংহোমে গেছি, আর একটা এমনি মানে কি বলবো, হ্যাঁ হাড়ের ডাক্তারই, 2টো হাড়ের ডাক্তারই দেখিয়েছি। তো সবার 4 জনেরই এক কথা, ব্যায়াম ছাড়া কোনো উপায় নেই, এখানে প্লাস্টার করা যাবে না। ভাঙেনি, একটু লিগামেন্টটা একটুখানি হয়ে গেছে, নড়ে চড়ে গেছে। তো সেটা এইভাবেই ওনারা যেভাবে বলেছেন, ওষুধ দিয়েছেন, সেইভাবে খেয়ে দিয়ে এখনও পর্যন্ত আছি। কিন্তু এই কিছুক্ষণ হাতে ধরে থাকলে বা ভারী কিছু তুলতে সারা জীবনের মতন বারণ। আর কাজ তো করতেই হবে, একা মানুষ, বুঝতে পারছো, সব কাজই করতে হয়, বাসন মাজার থেকে সবই, যেহেতু কাজের লোক নেই। তো সেখানে দাঁড়িয়ে হাত এই বেশিক্ষণ এই হাতটায় থাকতে পারি না। এই দেখো বারবার চেঞ্জ করছি, যন্ত্রণা করে এইখান থেকে একটা ভারী। আর সন্ধে হলে না, সারাদিন তো এইরকম কাজের মধ্যে থাকি, অত খেয়াল করি না, সন্ধে হলেই হাতটা না মনে হয় একটা অন্য শরীরের একটা অন্য পার্ট ভারী হয়ে যায়। তো কিছু করার নেই ভাই, এইভাবে ব্যায়াম করি। ওষুধ আর এখন খাচ্ছি না, ওষুধ 1 বছর আগেই বন্ধ করে দিয়েছি। আর যেভাবে থাকতে বলেছে, বেশি ভারী তুলবে না, এই বাঁ হাতে তুলি, বালতি ফালতি বাঁ হাতে তুলি। আবার দেখবে 2 হাতে, বাঁ হাতেও যদি ওরকম করতে থাকি না, তাহলে বাঁ হাতেও একটা যন্ত্রণা হয়। এখানে বয়সকালে এগুলো প্রত্যেকের হয়, দেখবে প্রত্যেকের হয়। আর আমরা তো সেইভাবে সেই ফলের রস খেয়ে, হ্যান খেয়ে, ত্যান খেয়ে থাকতে পারি না, আমাদের অত সামর্থ্য নেই, কোনো ধার থেকে কেউ করারও নেই, আর অর্থের সামর্থ্য নেই। আমাদের সাধারণ মধ্যবিত্ত, যেভাবে আমরা মা ঠাকুমা দিদিমারা বড় হয়েছে, আমাদের বড় করেছেন, আমাদের সন্তানরাও সেইভাবেই বড় হয়। সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই ঠিক আছে, রেস্ট নিয়ে নিই মধ্যে মধ্যে, ঠিক আছে। তো দেখো অনেকক্ষণ তোমাদের সাথে এখানে বসে একটু গল্প করলাম। এবার যাই, তোমাদের আজকে রেসিপিটা তো শেয়ার করার কিছু নেই, শুক্রবার দিন করেছি, একই রেসিপি আর কি শেয়ার করবো। একবার লুকটা দেখাবো, ফুটুক, তারপরে ঝটপট রান্না করে আজ থেকে এক্সট্রা কাজ আমি শুরু করব। তার আগে বাবা মাকে একটু দিয়ে নেবো। বাবা মাকে দেওয়া হয়ে গেলে না, ভগবান সেবা হয়ে গেলে দেখবে সে তুমি 4টে পর্যন্ত খাটো, তোমার আর গায়ে লাগবে না। তো সেইটাই করব। এই রান্নাটা হলেই আমি চান করতে ঢুকবো, দেখবো ছেলের কদ্দূর, দেখো ওর খাবারটা টেবিলে দিয়ে আমি চানটা করে নেবো। চান বলো, স্নান বলো, যাই বলো, করে নেবো, নিয়ে আমি ঠাকুর দিয়ে তারপরে আবার বেলায় সব কাজ সেরে তারপরে আবার ভালো করে একবার স্নান করব। এখন জাস্ট বাবা মাকে দেওয়ার জন্য একবার স্নানটা করে নিতেই হবে, কারণ বাবা মা সেই 5টা 5:30টায় পাচ্ছে, কী যে বিচ্ছিরি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে না, যাই বলো, খুব খারাপ লাগছে। তো চলো এবার চলে যাই রান্নাঘরে, অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সাথে। এবার আমি আলু চিংড়ি পটলের ডাঁলাটা শেয়ার করছি, দেখি কি হয়েছে। চাপা দিয়ে তো এতক্ষণ তোমাদের সাথে গল্প করলাম, ভাতের সাথে খাবে বলে একটু ঝোল রাখবো, বেশি না। দেখি আলুটা সেদ্ধ হলেই, আর তো কিছু সেদ্ধ নেই, আর চন্দ্রমুখী আলু আর একটু সেদ্ধ হবে, জানো তো, হয়ে গেছে তো, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোলটা মাখা মাখা হোক, মানে একেবারে মাখা না, আর একটু। এবার টেস্ট করে দেখবো, আমি তো টেস্টের মাস্টার, টেস্ট মে বেস্ট। দেখি একটু টেস্ট করি, হ্যাঁ সবই ঠিক আছে গো।
আজকে লবণটাও ঠিক আছে, একেবারে আর কিচ্ছু লাগবে না, একবারে চাপা দিয়েছে করলাম, পারফেক্ট হয়েছে। আর একটু চিংড়ি মাছ করলেই না তার স্বাদটা চেঞ্জ হয়ে যায়। এইটা একটু কম, একটা আলু একটু শক্ত আছে, তো বন্ধুরা আর একটু হোক, বুঝলেন, শক্ত শক্ত ভালো লাগে না, আর একটুখানি হোক, আর একবার চাপা দিয়ে দিই, তারপরে ফাইনাল লুক। তার জন্য একটু ওয়েট করবে। হ্যাঁ চল, এবারে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, এতক্ষণ সময় দিলাম। হ্যাঁ, একেবারে চিংড়ি আলু পটলের ডালনা রেডি হয়ে গেছে। আর ঝোল মারবো না ভাই, ভাতের সাথেও খাবো, বেলা রুটির সাথে খাবো। বন্ধ করে দিলাম গ্যাস, ফাইনাল লুকও দেখিয়ে দিলাম। একেবারে আলুও সেদ্ধ হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। তাহলে আজকে চিংড়ি আলু পটলের ডালনা সেদিনকেও তোমাদের বলতে বলেছি, আজকেও দেখাচ্ছি। যেহেতু বাবা রান্না করছি, চিংড়ি মাছ কটা ছিল, যে দেখলাম না করে ফেলি, আর তো রাখা যায় না। 2-3 দিন হলো, শুক্রবার এনেছিল, শনিবারটা নিরামিষ ছিল, আর আজকে রবিবারই করে ফেললাম। অবশ্যই জানাবে কমেন্ট করে। এবারে চলে যাই, বাকি যেগুলো আছে ঝটপট করে নিই। ভাতটা তো ধপধপ করছে সাদা, হোয়াইট ওয়াশ কর। হ্যাঁ এক্সট্রা তো সাদাই হয়, কিন্তু এটা যেন মানে চোখে পড়ার মতো সাদা না। না চালটা খুব বাড়তি এক্সট্রাগুলো অ্যাড হচ্ছে। হ্যাঁ, দেরাদুন রাইস তো এইরকমই বাড়তি সাদা সাদা লাগে, আর চালের রং করে দিয়েছে এরকম। বাসমতি রাইস তো আলাদা, এটা দেরাদুন রাইস প্লাস ভুর ভুর করছে গন্ধ, আর ধপধপে সাদা। টোটোওয়ালার ফোন নাম্বার রিজার্ভ করে ভরে নেবো, 1000 টাকা রিজার্ভ নেবে, 79 রুপে ঘুরবো, 6 জন 800 টাকা ভাড়া নেবে। হয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা ফোন, তুই আমার চেনা জায়গা হয়ে গেছে, সব দেখে নিই। এবার নিজে একটু টিফিন নিয়ে বসলাম, হাফ গ্লাস চা, একদম ঠান্ডা, কিন্তু আমি গরম চা খেতে আমার অসুবিধা হয় জানো তো, হাত ধরে যায়, একদম ঠান্ডা আজকে। এইটা বেশ শান্তি করে মুড়িটা দিয়ে খাবো। আর একটু কালকের মুগের ডাল আলু দিয়ে করেছিলাম, ভেজ ডালের মশলা দিয়ে করেছিলাম, খুব ভালোই হয়েছিল খেতে। অবশ্য নিজের রান্না নিজে সবসময় ভালো বলা উচিত নয়, নজর লেগে যাবে কাউরির, তো যাই হোক ভালোই হয়েছিল। তো সে একটু ভেজ ডাল নিলাম, আর একটু আজকে যে ভাজাটা করেছিলাম সেই ভাজাটা নিয়ে নিলাম, আর সর্ষের তেল নিয়েছি। এটা এবার মেখে খেয়ে নিয়ে পরপর সব কাজগুলো সারতে হবে ভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এক এক দিন এক এক টাইপের দেবো, কারণ একই রান্নাঘর থেকে যদি রোজ করি তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। দেখি এরপর থেকে চেষ্টা করছি, তবে হ্যাঁ আমার থেকে তোমরা ওই বাইরে ঘুরে হ্যান ত্যান এগুলো খুব একটা আমি নিজেও যাই না, আর যখন যাই তখন ওই যে বললাম সোজা গাড়িতে উঠে বেরিয়ে যায়, যার জন্যই আমার ভিডিও করা সম্ভব হয় না। তো এই জন্যই আমি বাইরে যখন ঘোরার ভিডিও খুব একটা করতে পারি না, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করা, যেহেতু ডান হাতে প্রবলেম না, আমার অসুবিধা হয়। গাড়ি ধরবো, গাড়ির হ্যান্ডেল গাড়িতে থাকলে তখন আর গাড়ি বলতে ভেবো না, আমি টোটোর কথা বলছি। হ্যাঁ, টোটোর কথা। বাসে উঠতে পারি না এখন, ট্রেনেও খুব একটা চলা আমাদের হয় না, এই টোটোই সহজ সম্বল। তো এতে করেই যাই, তো ওই জন্য আমার হয় না গো, ডান হাতে প্রবলেমের জন্য আমি বাইরে গেলে ভিডিও করতে পারি না। যা করার এইটুকুই করছি, বাড়ি থেকেই করছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, চলো তোমাদের কি দেখিয়েছি, দাঁড়াও কাঁচটা খুলি। এই দেখো, জগন্নাথ বলরাম সুভদ্রা রাজবেশে
ছেলে অনলাইন থেকে অর্ডার করেছিল। ওই যে পেছনের ঠাকুরগুলো দেখলে না, জানি না তোমরা কতখানি দেখতে পাচ্ছ। পেছনেরগুলো একদিন দেখাবো। গণপতি বাপ্পা আছে আর ভগবান সংকটমোচন আছে। এখন আর সরালাম না, কারণ খিদেও পেয়েছে। তবু যখন করছি একবার দেখিয়ে দিই, দাঁড়া, রাজবেশ খুলে না যায়, পরিয়ে টরিয়ে রেখেছে। এই দেখো, দেখাতে পাচ্ছি গণপতি বাপ্পা আর ভগবান সংকটমোচন, তার মধ্যে আমার মায়ের ছবি, ছেলে নিয়ে তুলেছিল, ব্যাস এইটাই লাস্ট ছবি। মা চলে গেছেন, গলায় ক্যান্সার হয়েছিল, খুবই কষ্ট পেয়েছিল, না খেতে, মানে এক মাসের বেশি, 2 মাসই ধরো, কিচ্ছু খেতে পারেনি, জল পর্যন্ত খেতে পারেনি। 1 মাস তো জল পর্যন্ত কিনতে পারছিলেন না কোনো রকমে। তারপরে ডাক্তার বলল নল দিয়ে খাওয়াবে, তা অপারেশন করে। তো আমার দাদার, আমরা কেউই রাজি হলাম না যে ওইভাবে কষ্ট করে মাকে কেটে কুটে, দরকার নেই, যতদিন যেরম পারছে থাক, যা একটু আধটু জল খেয়ে খেয়ে, মানে লিকুইড কোনো রকমে যাচ্ছে, 5 বার গেলার পরে 1 বার যাচ্ছে, তাই করেছিলাম। ওই প্রোটিনেক্স দিয়েছি, তারপরে আরেকটা কি বলে ইনশিওর দিয়েছি, এই সবই দাদারা করেছে। এর মাধ্যমেই ছিলেন যতদিন থাকার, যতদিন কপালে কষ্ট ছিল। আমাদের সকলের ভোগ করেই তো আমাদের যেতে হবে, তো সেইভাবেই মাও ছিল। দেখতে পাচ্ছ এই ঠাকুর দুটো, মাকেও দেখালাম। মাও তো আমাদের কাছে ঠাকুর না, মা বাবাই তো সবচেয়ে বড় দেবতা, তাই না? এবার রেখে দিলাম। দেখে নাও রাজবেশটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে আমার বাবা লোকনাথ ঠাকুর, এই ফটোটাই আমার প্রথম, আমার বাবা লোকনাথ ঠাকুর আমাদের বাড়িতে আসলেন এবং আমার জীবনে আসলেন। এর আগে জানো তো, সত্যি কথা বলতে কি, আমি না বাবা লোকনাথ ঠাকুরকে এতটাখানি জানতাম না। এই প্রথম আমি বাবা লোকনাথ ঠাকুরকে, দাঁড়াও এই দিকটা বন্ধ করে এই দিকটা খুলি, তাহলে তোমরা দেখতে পাবে। এই ফটোটা বারোধি না কি বলে, হ্যাঁ কচুয়া গিয়ে তারপরে এই ফটোটা কিনলাম। ওইখান থেকেই বাবা আমার মনে আস্তে আস্তে স্থান দখল করে নিলেন, মানে সারা মন প্রাণ জুড়ে বাবা থেকে গেলেন। এই যে প্রথম বাবা লোকনাথ ঠাকুরের আবির্ভাব আমার জীবনে, আমাদের জীবনে এবং আমাদের বাড়িতে। এইখান থেকে আমি বাবাকে চিনতে শিখলাম। তার আগে এই মা লক্ষ্মী, ঠাকুর নারায়ণই আমার সব ছিল। এই মা লক্ষ্মী আমাকে লক্ষ্মীবারে, মানে বৃহস্পতিবারের পুজোটা না, তোমরা হয়তো বললে হাসবে অনেকেই, কিন্তু আমি না স্বপ্ন পেয়ে বৃহস্পতি, ছোট্টবেলা তখন ক্লাস 5-এ পড়ি, সে আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন কিভাবে পুজো করতে হয়, কি পাততে হয়, সব মা এসে নিজের হাতে শিখিয়েছিলেন আমাকে। কিন্তু কেউ বৃহস্পতিবারের পুজো শেখায়নি। একদম ক্লাস 5-এ পড়তে পড়তে আমি নিজে করতাম, আমার বাবুকে বলে যে আমাকে সব এনে দাও, আমি করব। তো চলো আজকের ভিডিওটা বাবা মার দর্শন দিয়ে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, প্লিজ ভালোবেসে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। একবার পারলেও আমার এই চ্যানেল ভিজিট করো। টাটা।